জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন সার্দিক সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। নাহিদ ইসলামকে আহ্বায়ক করে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। দলের ঘোষণা দেওয়ার পর নাহিদ বলেছেন, বাংলাদেশে ভারত বা পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই এদেশে হবে না। বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করা হবে বলেও জানান তিনি। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিকাল 4:30টার দিকে ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান। সেখানে যোগ দেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, আহত এবং বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বক্তব্যে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে তুলে ধরে দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন নতুন দলের নেতারা। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়নকে দলের অন্যতম প্রাথমিক লক্ষ্য বলে জানান নতুন দলের সদস্য সচিব। আর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও গণতান্ত্রিক চরিত্র রক্ষা করাই হবে নতুন দলের রাজনীতির অগ্রাধিকার। আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গিয়েছে, আমাদেরকে কেউ রক্ত দেওয়া থেকে দমায় রাখতে পারবে না। আমরা যতদিন না পর্যন্ত আমরা নিশ্চিত করতে চাই এদেশ থেকে পরিবারতন্ত্র, এদেশ থেকে কবরস্থ হয়েছে। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। কেন্দ্র থেকে ওই একদম গ্রাম পর্যন্ত, রুট পর্যন্ত যেন নিজেদের ভিতরে সুস্থ একটি প্রতিযোগিতা হয়। দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি। আমরা যদি যারা বড় রাজনৈতিক দল রয়েছি, ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেই, তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে, যেই মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি স্বৈরাচারী আচরণের দিকে নিয়ে যেতে পারে। আমাদের যত প্রতিবেশী দেশ আছে, তাদের সাথে আমাদের নতজানু পররাষ্ট্রনীতি আমাদেরকে পিছিয়ে রেখেছে। সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের একটি নতুন রাজনৈতিক দল প্রয়োজন। 54 বছর পরে আমরা যে সুযোগ পেয়েছি, একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে। এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী, পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। এদিকে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। বিকেলে মানিক মিয়া এভিনিউতে গিয়ে নতুন দলের জন্য শুভকামনা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। যদিও জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 5 জনকে আমন্ত্রণ জানানো হয়। আর জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অনুষ্ঠান স্থলে যোগ দিয়ে আশা প্রকাশ করে বলেন, নতুন বাংলাদেশে ইতিবাচক ভূমিকা রাখবে জাতীয় নাগরিক পার্টি। এছাড়া নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, বাংলাদেশ খেলাফত মজলিসের জেনারেল সেক্রেটারি মাওলানা জালাল উদ্দিন আহমেদ সহ বেশ কয়েকটি দলের শীর্ষ নেতারা নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার নানামুখী ষড়যন্ত্র চলছে। গণতন্ত্রকে শক্তিশালী করতে দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে চট্টগ্রামে জেমস সেন হলে আয়োজিত জন্মাষ্টমী উদযাপন কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। দুপুর থেকে সম্মেলন ঘিরে
JM সেন হলে আসতে শুরু করেন সনাতন ধর্মাবলম্বীরা। এতে আরও অংশ নেন জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বক্তব্যে উঠে আসে সংখ্যালঘুদের সুরক্ষা দেয়া, জাতীয় নির্বাচন সহ বেশ কিছু ইস্যু। পরে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। একটি নিরাপদ বাংলাদেশ গড়তে আগামীর জাতীয় নির্বাচন একটি বিরাট সুযোগ। আগামী নির্বাচন পুরো দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবার নিরাপত্তা নিশ্চিতে আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই বলেও জানান তিনি। সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তার জন্য রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠার কোনোই বিকল্প নেই। একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়ার জন্য বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। দ্রুত বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে বাজার নিয়ন্ত্রক সংস্থা ও বাণিজ্য উপদেষ্টাকে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগরী উত্তর জামায়াত ইসলামীর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। দুপুরে রমজানের পবিত্রতা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মিরপুরে মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে যোগ দিয়ে বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানান জামায়াত ইসলামীর এই নেতা। এসবে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল, রেস্টুরেন্ট বন্ধ রাখারও দাবি জানানো হয়। আগামীতে এদেশে আর কোনোদিন ফ্যাসিবাদের ঠাঁই হবে না জানিয়ে 24-এর বিজয়ের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান মোহাম্মদ সেলিম উদ্দিন। এর আগে জামায়াতের বিক্ষোভ মিছিলটি দুপুর 2টার দিকে মিরপুর 1-এর সনি সিনেমা হলের সামনে থেকে শুরু হয়ে 10 নম্বর প্রদক্ষিণ করে কাজীপাড়ায় এসে শেষ হয়। দিনের বেলা হোটেল, রেস্তোরাঁ বন্ধ রাখা সহ ইসলামী শরিয়ার, কোরআনের যে আইন, আল্লাহর যে বিধান, সেই বিধানের ভিত্তিতে বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 90% মুসলমানরা 100% তাদের আল্লাহর পক্ষ থেকে দেয়া জীবন বিধান ইসলামের ভিত্তিতে বাংলাদেশের জনগণ রোজা রাখবে। এদিকে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস তৈরি হয়েছে। এর মূল কারণ এখনও বাজারে রয়ে যাওয়া আওয়ামী সিন্ডিকেট বলে মন্তব্য করেন তিনি। বাদ জুমা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বায়তুল মোকাররমের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল পূর্ব অনুষ্ঠানে তিনি একথা বলেন। পরিবর্তিত পরিস্থিতিতে চাঁদাবাজির হাত বদল হয়েছে, যা পণ্যের মূল্য বৃদ্ধির আরেকটা কারণ। বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে চাঁদাবাজদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নেয়ার তাগিদ দেন তিনি। আর মুসল্লিদের দিয়ে কমিটি করে বাজারের আওয়ামী সিন্ডিকেট ভাঙার আহ্বান জানান দলের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও বাজার সিন্ডিকেটে আওয়ামী লীগ ফ্যাসিস্টদের রেখে যাওয়া সিন্ডিকেট এখনো সরকার ভাঙতে পারে নাই। দ্রব্য মূল্য সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য যারা রমজান মাসে সিয়াম সাধনা পালন করতে চায়, তাদেরকে সিয়াম সাধনা পালন করার জন্য সুযোগ করে দিতে হবে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বিগত 3টি নির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। সকালে কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংস্কার এবং জনগণের উপর জুলুমকারীদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না। আগে সংস্কার, তারপরে নির্বাচন। আর যারা অন্যায় অপরাধ করে মানুষকে বিভিন্নভাবে হত্যা করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, তাদের আগে বিচার হতে হবে। কথা ঠিক কিনা বলে? বিচারের আগে নির্বাচন হবে না, হতে পারে না। রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। এদিন
দুপুরের নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। এতে ব্যানার সহ জামাত ইসলামী সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবারও সেখানে গিয়ে শেষ হয়। এ সময় রমজানের নিত্যপণ্যের দর সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান বক্তারা। একই দাবিতে সাভার সহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করে জামাত। এই সময় রমজানের বাজার নিয়ন্ত্রণ সহ দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রেখে রোজার পবিত্রতা রক্ষার আহ্বান জানানো হয়। এদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, বাজারে তেল সহ রমজানের যেসব পণ্য নিয়ে সমস্যা আছে আগামী 7 দিনের মধ্যে তার সমাধান হয়ে যাবে। দুপুরে সাভারের চামড়া শিল্প নগরের বিভিন্ন স্থাপনা ও সিইউটিপি পরিদর্শন শেষে গণমাধ্যমকে এই কথা জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারে পণ্যের যথেষ্ট সরবরাহ আছে। তেল কেন্দ্রিক সমস্যা সহ রমজানে যেসব পণ্যের চাহিদা বেশি থাকে সেগুলো সংকট কেটে যাবে। রমজানের পণ্যের দামেও স্বস্তি রয়েছে বলে জানান তিনি। পরে উপদেষ্টা চামড়া শিল্পনগরীর বিসিকের কর্মকর্তা এবং মালিক পক্ষের সাথে মতবিনিময় করেন। তেল কেন্দ্রিক যেটা আছে এটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এবং 7 দিনের ভিতরেই রমজানের যত ধরনের পণ্য আছে, খেজুর, ছোলা এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে, ইনশাল্লাহ 7 দিনের মধ্যে সব জিনিসের দাম ইনশাল্লাহ কমে যাবে। এখন 4 দিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন 4 দিক। পর্দা নামলো অমর 21শে গ্রন্থমেলার। সমাপনী দিনে ছুটি থাকায় ব্যাপক ক্রেতা পাঠক সমাগম হয় মেলা প্রাঙ্গণে। এবছরের অমর 21শে বইমেলা ছিল নব্যগঠিত এক বাংলাদেশেরই প্রতিচ্ছবি। তাই তো এবার মেলা হয়ে থাকলো নতুন বাংলাদেশ বিনির্মাণের এক অমূল্য অধ্যায় হিসেবে। জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী এই বইমেলায় ছিল নানা রকমের নতুন বইয়ের মিলন মেলা। মেলায় এবছর 708টি প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়, আর বই প্রকাশ হয় প্রায় ৩,299টি। বাংলা একাডেমির তথ্য মতে মেলায় 27 দিনে 61 লাখ টাকার বই বিক্রি হয়েছে। ইতিহাসে এমন কোনো স্থানীয় সরকার নির্বাচন নেই যেখানে অনিয়ম হয়নি। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা যাচাই হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এদিন আইডিবিতে দলের বিশেষ বর্ধিত সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। গণহত্যার নেতৃত্ব দানকারীরা খুব একটা গ্রেপ্তার হয়নি বলে এ সময় অভিযোগ করেন তিনি। পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে পদক্ষেপ নেয়ার দাবি জানান। ক্ষমতায় আসার আগে একটি দল দখল লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে মন্তব্য করে নুরুল হক নূর বলেন, দেশের চলমান পরিস্থিতিতে সেনা প্রধানের দেয়া বক্তব্যই গণ অধিকার পরিষদের বক্তব্য। গত সরকারের বাহিনী সুপরিকল্পিতভাবে গণহত্যা চালিয়েছে, নাগরিকদের মানবাধিকার থেকে শুরু করে মৌলিক অধিকার চরমভাবে লঙ্ঘিত করেছে। সেখানে গণহত্যা থেকে আর শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সেভ করার কোনো রাস্তা নেই। গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি অবশ্যই নিষিদ্ধ করতে হবে, কিন্তু অনেকে চায় যে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে রাজনীতিতে আওয়ামী লীগ থাকুক, তাহলে তারা ফায়দাটা নিতে পারবে। জুলুম, অত্যাচার ও নির্যাতন করে কেউ বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। তাই সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি রোধে অঙ্গীকার করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম মিন্টু। শুক্রবার বিকেলে টাঙ্গাইলের ভূঁইয়াপুরের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু তিনি বলেন, নির্বাচন হলে বিএনপি ছাড়া অন্য কেউ নির্বাচিত হবে না, তাই বিএনপির বিরুদ্ধে চলছে গভীর ষড়যন্ত্র। আমরা সন্ত্রাস করব না, আমরা চাঁদাবাজি করব না, আমরা দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয় দিব না। এই মুহূর্তে যদি নির্বাচন হয়, বাংলাদেশে বিএনপি
অন্য কোনো দল নির্বাচিত হওয়ার সম্ভাবনা আছে ভাইরা? দেশে অপরাধ দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচিত সরকার প্রয়োজনে বলে জানিয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুবিন ফারহানা। বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক জনসভায় কথা বলেন তিনি। জানান, নির্বাচিত সরকার থাকলে প্রশাসন ও পুলিশ অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ থাকে। বিকেলে আশুগঞ্জের আড়াইশিথা কাদের ভুইয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভার আয়োজন করে ইউনিয়ন বিএনপি। রাষ্ট্র মেরামতের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এই জনসভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে রুবিন ফারহানা বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে। একটা নির্বাচিত সরকার যখন থাকে তখন কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত একটা ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে চলতে যেন পারে সেই জন্য একটা সংঘবদ্ধ শক্তি থাকে। আমরা যারা ভোটের আশায় আপনাদের দরজায় দরজায় ধাক্কা দেই, আমাদেরকে ভাবতে হয় জিনিসপত্রের দাম বাড়লে মানুষ আমাকে আর ভোট দিবে না। সেই জন্য একটা নির্বাচিত সরকারের এত দরকার। সেনাবাহিনী ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি করে আওয়ামী লীগকে পুনর্বাসন ও ভারতীয় আগ্রাসন ঘটানোর চেষ্টা হতে পারে বলে সতর্ক করেছে বিপ্লবী ছাত্র পরিষদ। রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জুনের মধ্যে গণপরিষদ নির্বাচনের দাবি তোলেন। সার্বিক অবস্থায় আমাদের প্রস্তাব হলো 5 বছরের জাতীয় সন্ধিক্ষণ ঘোষণা করা। এই সময়ে বাংলাদেশকে অতীতের সকাল জঞ্জল মুক্ত করে ত্রুটিবিহীনভাবে পরিগঠন করতে হবে। পরিগঠনের সময়ে সামরিক বাহিনীকে রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করতে হবে। তবে এটি মোটেই সামরিক শাসন নয়। এটি হলো জাতীয় সন্ধিক্ষণে প্রয়োজনীয় সব ক্ষেত্রে সামরিক বাহিনীর উপস্থিতি ও দায়িত্ব পালনের বন্দোবস্ত থাকা। ব্যর্থ চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সিফাত, যেমনটি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু খেলোয়াড়রা বের হওয়া শুরু করেছে। খেলোয়াড়রা কিন্তু রাত 10:45 বাংলাদেশে অবতরণ করেছে। এরপরে প্রায় 1.5 ঘন্টা পরে তারা কিন্তু ধীরে ধীরে বের হওয়া শুরু করেছেন। এবং শুরুতে আমরা দেখতে পেয়েছি যে নাহিদ রানার নেতৃত্বে বলা যায় যে সর্বপ্রথমে বের হচ্ছেন নাহিদ রানা, এবং এরপরে ধীরে ধীরে কিন্তু সব খেলোয়াড়রা বের হচ্ছেন। এবং ইতিমধ্যেই তারা কিন্তু পুরো টিম ইতিমধ্যে এয়ারপোর্টের যে জোন সেখান থেকে কিন্তু বেরিয়ে গেছে। এবং তারা গণমাধ্যমের মুখোমুখি কিন্তু কোনো খেলোয়াড় হননি, কারণ আসলে যা কথা বলে সেটি কিন্তু তারা পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচ পরিত্যক্ত হয়েছিল সেখানেই তারা বলেছেন যে তারা এবং পরবর্তী যে পরিকল্পনা সেটির কথাও কিছুটা জানিয়েছিলেন যে নাজমুল হোসেন শান্ত। এবং তারা যে পুরনো যে বুলি যে তারা উন্নতির ধারায় রয়েছে এবং উন্নতি তারা করতে চান, সামনে আরও বেশি উন্নতি করতে চান। এবং যেমনটি দেখতে পাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু সবার আগে পার্কিং যে জোন সেখান থেকে কিন্তু বেরিয়েছেন। এবং যেটি বলছিলাম, নাজমুল হোসেন শান্ত কিন্তু তিনি বলেছেন যে দুটি ম্যাচ হয়েছে সেখানে তারা বেশিক্ষণ খেলা ধরে রাখতে পেরেছেন, এটিকেই কিন্তু তারা সফলতা মানছেন। এবং প্রথমে এর আগে টুর্নামেন্টে যাওয়ার আগে কিন্তু তারা বলেছিল যে এই যেমনটি দেখতে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তিনি কিন্তু বলেছিলেন যে তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছেন, কিন্তু খালি হাতেই কিন্তু তারা ফিরেছেন দেশে। এবং যে কারণে তারা কিন্তু গণমাধ্যমের মুখোমুখি হননি। এবং বাংলাদেশ কিন্তু তাদের পয়েন্টের যে ঝুলি সেখানে মাত্র 1 পয়েন্ট নিয়ে তারা কিন্তু টুর্নামেন্ট শেষ করেছে। এবং আমরা দেখতে পেয়েছি যে সেই পয়েন্টটিও কিন্তু বৃষ্টির কল্যাণে বাংলাদেশ পেয়েছে। এবং তার আগের যে দুটি ম্যাচ ছিল সেই দুটি ম্যাচ কিন্তু বেশ বড় ব্যবধানে তারা হেরেছে। এর মধ্যে যদি সফলতা ধরা যায় সেক্ষেত্রে বোলিংয়ের কিছুটা সফলতা ছিল। এবং যেটি আমরা দেখতে পেয়েছি যে বোলারদের কল্যাণে কিন্তু দুটি ম্যাচ প্রতিপক্ষকে কিছুটা চাপে রাখতে পেরেছিল বাংলাদেশ। এবং ব্যাটাররা কিন্তু বরাবরের মতো এবারও বড় টুর্নামেন্টে ব্যর্থ। এবং যেটি প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে তারা ভালো শুরুর পরেও তাহিদ হৃদয় সেঞ্চুরি করেছিলেন, তারপরেও কিন্তু সংগ্রহটি 300 কোটা পার করতে পারেনি, যার ফলশ্রুতি তাদের ম্যাচ হারতে হয়েছে। এবং পরবর্তী যে ম্যাচ সেই ম্যাচেও কিন্তু উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করেছিলেন তানজিদ তামিম এবং নাজমুল হোসেন শান্ত, কিন্তু সেটির ধারাবাহিকতা কিন্তু
টপ অর্ডার এবং মিডল অর্ডারের বাকি ব্যাটাররা রাখতে না পারায় সেই ম্যাচেও কিন্তু 250 কোটায় পেরোয়নি বাংলাদেশের সংগ্রহ, যার কারণে কিন্তু বড় ব্যবধানে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারতে হয়েছে। এর ফলশ্রুতিতে আসলে যেই সম্ভাবনা বা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ গিয়েছিল বরাবরের মতো কিন্তু আবারও তারা ব্যর্থই হয়েছে বলা যায়, যে কারণ এর কারণে কিন্তু আসলে গণমাধ্যমের মুখোমুখি খেলোয়াড়রা হতে চাননি। শুরুতে আমাদেরকে জানানো হয়েছিল যে ক্যাপ্টেন কথা বলতে পারেন, কিন্তু আমরা দেখতে পেয়েছি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু ইতোমধ্যেই বের হয়ে গেছেন স্টেডিয়াম থেকে। এর আগে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ বের হয়ে গেছেন এবং আমরা যা দেখতে পাচ্ছি যে নাহিদ রানা এবং তানজিম হাসান সাকিব কিন্তু এখন বের হচ্ছেন। সকলের এরা সচরাচর দেখা যায় যে তরুণ যে ক্রিকেটার যারা মূলত বিসিবি একাডেমি ভবনে থাকেন তাদের জন্য কিন্তু বিসিবির আলাদা কোস্টার ব্যবস্থা করা হয়। এবারে কিন্তু এমনটি দেখা যায়নি, সবাই যার ব্যক্তিগত গাড়ি এসছে বা ক্রিকেটাররা তাদের সতীর্থদের সাথে একসাথে করেই যাচ্ছেন এবং এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছেন। এবং আমরা এখন দেখতে পাচ্ছি সিনিয়র সহকারী কোচ যিনি সালাউদ্দিন তিনি কিন্তু বেরিয়ে গেলেন এই মুহূর্তে এয়ারপোর্ট থেকে, এবং একে একে গাড়ি যে বহর জাতীয় দলের ক্রিকেটারদের, এবং এখন কিন্তু বেরিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম। তার আগে কিন্তু তার যে সিনিয়র যে সতীর্থ আছেন তিনি মাহমুদুল্লাহ রিয়াদ তিনিও কিন্তু সবার আগেই এয়ারপোর্ট ছেড়েছেন। মুশফিকুর রহিমও বেরিয়ে গেলেন, অধিকাংশ খেলোয়াড়ই কিন্তু বেরিয়ে গেছেন। এখন পর্যন্ত মেহেদী হাসান মিরাজকে দেখতে পাইনি, যদিও আমরা দেখেছিলাম যে তার গাড়ি কিন্তু শুরুর দিকেই এসেছিল তাকে রিসিভ করতে। এখন যেহেতু এখনো বের হননি, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন মেহেদী হাসান মিরাজ কিন্তু আসছেন, ধীরে ধীরে এগিয়ে আসছেন এবং তিনি কিন্তু এখন বেরিয়ে যাচ্ছেন। তানজিদ হাসান তামিমকে আমরা দেখতে পাচ্ছি, তিনি কিন্তু নিজে ড্রাইভ করে বেরিয়ে যাচ্ছেন এয়ারপোর্ট যে জোন সেটি ছাড়ছেন। তানজিদ হাসান তামিমের কথা যদি বলতে চাই সেক্ষেত্রে ব্যাটারদের পুরো ব্যর্থ সিরিজে তানজিদ হাসান তামিম কিন্তু তুলনামূলক ভালো খেলেছেন এবং আশার যে প্রদীপ সেটি কিন্তু জ্বালিয়েছিলেন এবং দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ একটি অর্ধশতক করেছেন এবং বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন। পরবর্তীতে যদিও বাংলাদেশ সে ম্যাচ হেরে যায় এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে আরও খেলোয়াড়দের বহনকারী আরও একটি গাড়ি বেরিয়ে যাচ্ছে। তো সিফাত, আমার কাছে এই ছিল সবশেষ। খেলোয়াড়রা গণমাধ্যমে কোনো কথা বলেনি, এক প্রকার এড়িয়েই কিন্তু তারা বেরিয়ে যাচ্ছেন যেমনটি তারা গিয়েছিলেন টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে। তো এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দেশে ফেরার সবশেষ জানাচ্ছিল সহকর্মী ওয়াসিউল হক পান্থ। এখন সার দিকে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। সিলেটেও চাঁদা না দেয় এক হকারকে তুলে নেয়ার প্রতিবাদে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে ক্ষুব্ধ হকাররা। হকারদের অভিযোগ, রাত ৮টার দিকে এক যুবদল নেতা বন্দরবাজারে হকারের কাছে চাঁদা দাবি করেন, কিন্তু চাঁদা না দেয় তাকে জোর করে তুলে নিয়ে যান ওই নেতা ও তার সমর্থকরা। প্রতিবাদে রাত ৯টা থেকে 10টা পর্যন্ত নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের সড়ক অবরোধ করে রাখে ক্ষুদ্র ব্যবসায়ীরা। এ সময় চাঁদাবাজ যুবদল নেতাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পরে পুলিশের আশ্বাসে 24 ঘন্টার মধ্যে চাঁদাবাজদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে সড়ক ছেড়ে দেন অবরোধকারীরা। অবরোধের শত শত গাড়ি আটকে পড়ায় সিলেট নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। অপহরণের 4 দিন পর মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছেন টেকনাফের 2 কৃষক। শুক্রবার বিকেলে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ি এলাকায় তাদের ছেড়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয় ইউপি সদস্য জানান, অপহরণের পর ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের কাছে 25 লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা অর্থ আদায়ে করা হয় নির্যাতন। তাদের উদ্ধারে যৌথ অভিযান চালায় পুলিশ ও নৌবাহিনী। পরে 7 লাখ টাকা দিয়ে সমঝোতার মাধ্যমে মুক্তি পান তারা। গেল মঙ্গলবার সকালে টেকনাফের জাহাজপুরা সংলগ্ন পাহাড়ে গরু চড়ানোর সময় মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত ওই 2 কৃষককে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়।
হবিগঞ্জে অভিযান চালিয়ে ২১ বস্তা পচা ছোলা জব্দ করেছে যৌথ বাহিনী। শুক্রবার বিকেলে শহরের চৌধুরী বাজারে বাদল দেব নামের এক ব্যবসায়ীর গুদাম থেকে এসব উদ্ধার করা হয়। এদিন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ওই গুদামে অভিযান চালিয়ে ২১ বস্তা ছোলা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে এসব ছোলা নদীতে ফেলে নষ্ট করা হয়। পচা ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। এই সময় দুটি তেলের গুদামে অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যরা অংশ নেন। সাভারে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে হাইওয়ে থানা পুলিশ। অভিযানে অন্তত ৪ শতাধিক ছোট বড় স্থাপনা উচ্ছেদ করা হয়। সকালে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাওয়াতুল আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। এই সময় সাভারের ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একের পর এক ভেঙে দেওয়া হয় ফুটপাত, দখল করে গড়ে ওঠা অন্তত ৪ শতাধিক ছোট বড় দোকানপাট। আগামীতেও সরকারি জায়গা দখল করে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান পুলিশ। ভেঙে পড়া সেতু মেরামত হওয়ার দীর্ঘ ১৩ ঘন্টা পর সিলেট সুনামগঞ্জ সড়কে স্বাভাবিক হয়েছে যান চলাচল। এতে স্বস্তি ফিরেছে ওই সড়কের যাত্রীদের মাঝে। বিকেলে সুনামগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ জানায়, ভোর ৪টার দিকে সদর উপজেলার বেইলি সেতুর পাঠাতন ভেঙে একটি মালবাহী ট্রাক আটকে যায়। এতে বিচ্ছিন্ন হয়ে যায় সুনামগঞ্জ ও সিলেটের সাথে সড়ক পথে যোগাযোগ। সৃষ্টি হয় তীব্র যানজট, ভোগান্তি বাড়ে যাত্রীদের। পরে দ্রুত সেতুটি মেরামত করে সড়ক ও জনপদ বিভাগ, এতে আবারও শুরু হয় এই সড়ক দিয়ে যান চলাচল। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে কয়েকটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি এবং ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রুটে নতুন একটি ট্রেন চালু সহ বিভিন্ন দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকাল 10:15 থেকে বেলা 11:30 পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে এই অবরোধ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরাও অংশ নেন। অবরোধের কারণে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশনে আটকে পড়ে। পরে প্রশাসনের আশ্বাসে বেলা 11:15টায় অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। স্বাভাবিক হয় রেল চলাচল। অবরোধ কর্মসূচিতে চলাকালে বক্তারা বলেন, রাজস্ব আদায়ের দিক থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনটি গুরুত্বপূর্ণ। প্রতিদিন এখান থেকে ৬ থেকে ৭ হাজার যাত্রী বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন, কিন্তু এত পরিমাণ যাত্রীর তুলনায় টিকিট সংখ্যা খুবই অপ্রতুল, যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। তাই দ্রুত ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রুটের নতুন একটি ট্রেন চালু ও আন্তনগর উপবন, বিজয় ও কালী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি এবং টিকিট কালোবাজারি বন্ধের দাবি জানান বক্তারা। কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য বিশ্ব দরবারে তুলে ধরতে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনী এবং কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মেরিন ড্রাইভ রেস 2025। রাইড ফর গ্লোরি নামের এই প্রতিযোগিতায় 6টি ক্যাটাগরিতে দেশি বিদেশি 26 জন নারী ও 374 জন পুরুষ সাইক্লিস্ট অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। এ সময় সেনাপ্রধান বলেন, তরুণ প্রজন্ম এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে সুস্থ জাতি ও দেশ গঠনের ভূমিকা রাখবে। দেশব্যাপী এই ধরনের প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান সেনাপ্রধান। এমন আয়োজন শারীরিক সুস্থতা বজায় রাখতে ও সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করেন অংশগ্রহণকারীরা। ইয়াং জেনারেশন প্রতিনিয়ত এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে যেন জড়িত থাকে। এটা দেশ এবং জাতি গঠনে, সুস্থ একটা জাতি গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রথমবারের মতো দেশের 5টি বিভাগীয় শহরে একসাথে এই পরীক্ষা শুরু হয়। সিলেট ছাড়া ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও যশোরে। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত এই বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের বি ইউনিটের পরীক্ষা, আর বিকাল 3টায় অনুষ্ঠিত হয়েছে এই ইউনিটের ভর্তি পরীক্ষা। এবারের পরীক্ষায় এ বি ইউনিট মিলিয়ে অংশ নিচ্ছেন
86,416 জন শিক্ষার্থী। 2020-21 শিক্ষাবর্ষ থেকে শুরু হওয়া গুচ্ছ পদ্ধতি থেকে সরে স্বতন্ত্রভাবে পরীক্ষা নেয় অনেক শিক্ষার্থীর মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে শিক্ষার্থীদের পরিবহন সুবিধার কথা মাথায় রেখে সিলেট শহরের বিভিন্ন এলাকা থেকে বাস সার্ভিস চালু রেখেছে শাবিপ্রবি প্রশাসন। প্রত্যেকটা ভার্সিটির আলাদা আলাদা একটা প্রশ্ন স্ট্যান্ডার্ড আছে, যেমন শাস্ত্রের প্রশ্ন স্ট্যান্ডার্ড অনেক ভালো, তো সেই হিসাবে গুচ্ছতে থাকাকালীন ওদের মানে প্রশ্ন স্ট্যান্ডার্ডটা খুব লো হয়ে যেতেছে, বা স্টুডেন্টরা হচ্ছে যে ঠিকমতো মানে ওদের যোগ্যতাটা প্রকাশ পাচ্ছে না। ওদেরকে দেখে অনেক ভালো লাগতেছে, কিছুদিন পর বের হয়ে যাব, আমার অলরেডি ফাইনাল ইয়ার শেষ, তো নতুন মুখ দেখলে তো ভাল লাগে, আর ক্যাম্পাস ভরা ভরা দেখলে আরো ভাল লাগে। বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এলাকা থেকে ছাত্রছাত্রী সবাই আসতেছে, পরিবেশটা খুব ভালো, খুব অনেক ফার্স্ট সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ সব পরিবেশ ভালো, তাদের পড়াশোনার মানও ভালো। আলহামদুলিল্লাহ চান্স পেলে এই জায়গায় ভর্তি হওয়ার ইচ্ছা আছে। ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ৫ম আন্তর্জাতিক বাংলাদেশ ব্রেস্ট ক্যান্সার কনফারেন্স 2025। হোটেল সোনারগাঁয়ে দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যান্সার স্টাডি BSBCS। অনুষ্ঠানে দেশের বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজের ৫ শতাধিক ক্যান্সার বিশেষজ্ঞ, সার্জন এবং চিকিৎসক অংশ নেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 20-এর অধিক ক্যান্সার বিশেষজ্ঞ ও গবেষক এই সম্মেলনে উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন ধাপে দেশ বিদেশের ক্যান্সার বিশেষজ্ঞ ও গবেষকগণ নানান প্রবন্ধ গবেষণা উপস্থাপন করেন। বণিক বার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আয়োজিত হলো গুণীজন সংবর্ধনা 2024। এবারের আয়োজনে সংবর্ধনা দেওয়া হয় প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানকে। শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে এম সাইফুর রহমানের জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ করে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। বলেন, তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও অর্থমন্ত্রী থাকাকালীন বাংলাদেশ ব্যাংক ও দেশের ব্যাংকিং খাত নিয়ে কখনো হস্তক্ষেপ করেননি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী বলেন, এমন সাইফুর রহমান শুধু দেশের অর্থনীতি নয়, দেশের মানুষের স্বার্থের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতেন। এম সাইফুর রহমানের মরণোত্তর সম্মাননা স্মারক গ্রহণ করেন তার 3 জন দহিত্র। ওনার ডিসিশনের মধ্যে দেশের অর্থনীতি যেভাবে ছিল, দেশের মানুষের, সাধারণ মানুষের জীবনযাপন, লাইভলিহুড জীবনযাপন, তাদের জীবনযাপন উন্নয়নেরটা সবসময় উনি চিন্তা করতেন। যে কোনো বাংলাদেশ ব্যাংকের ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ ছিল না তার। এটা কিন্তু খুব ডিফিকাল্ট জিনিস। উনি কিন্তু বেসিক্যালি রাজনীতির একটা দলে, আমি কনভিন্স করতাম ও যে এটা করো। তবে অতএব এইরকম রাজনীতিবিদ বা এরকম নীতি নেতা পাওয়া কিন্তু রিয়েলি কঠিন। গাজীপুরের টঙ্গীতে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আয়োজন করে টঙ্গী সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। ক্রীড়া সংগঠনটির 25 বছর পদার্পণ উপলক্ষে দিনব্যাপী বার্ষিক কার্নিভাল আয়োজন করা হয়। টুর্নামেন্টে 2টি গ্রুপে বিভক্ত হয়ে ক্লাবের সাবেক এবং বর্তমান সদস্যরা অংশ নেন। এছাড়াও শিশু ও নারীদের বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণের মধ্য দিয়ে সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয় কার্নিভালটি। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় সূর্য তরুণ গৌরব দল। বিকেলে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার। এতে আরও উপস্থিত ছিলেন টঙ্গী বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি, ক্লাবের সভাপতি সহ অন্যান্য সদস্যরা। এখন 4 দিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি পরে। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন 4 দিক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে চাঁদ দেখা গেছে। শনিবার থেকে মধ্যপ্রাচ্যে রোজা শুরু। শুক্রবার ইনসাইড দ্য হারামাইনের ফেসবুক পেজে এক তথ্য জানানো হয়।
এতে করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 29 দিনে শেষ হচ্ছে শাবান মাস। একই দিনে রোজা শুরু হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায়। তবে গালফ নিউজ জানায় এদিন মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর ও ব্রুনাইতে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রোববার থেকে রোজা শুরু হচ্ছে এই 4 দেশে। একই দিনে রোজা শুরু হচ্ছে এশিয়ার আরেক দেশ জাপানে। এদিকে অস্ট্রেলিয়ার রোজা শুরু শনিবার থেকে। এই উপলক্ষে দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস। এছাড়া সৌদি আরবের সাথে মিল রেখে শনিবার থেকে রোজা শুরু হচ্ছে কানাডা ও যুক্তরাষ্ট্রেও। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর উপক্রম করছেন বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির জানায় হোয়াইট হাউসের ওভাল অফিসে জেলেনস্কির সাথে সাক্ষাৎকালে একথা বলেন নয়া প্রেসিডেন্ট। এর আগে স্থানীয় সময় শুক্রবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে হোয়াইট হাউস পৌঁছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিবিসি আরও জানায় ওভাল অফিসে ট্রাম্পের সাথে এই বৈঠকে চলমান যুদ্ধপন্থের আলোচনার পাশাপাশি রেয়ার আর্থস মিনারেল ডিল বা খনিজ চুক্তির বিষয়ে কথা বলবেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এদিন বৈঠক শুরুর আগে মার্কিন সিনেটরদের সাথে সাক্ষাৎ করেছেন জেলেনস্কি। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি খনিজ চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ওয়াশিংটনের কাছে আঞ্চলিক নিরাপত্তা চায় কিয়েভ। এই আলোচনার প্রেক্ষিতে আগামী 2 সপ্তাহের মধ্যে চতুর্থ বর্ষে পা দেয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান করতে পারে এমনটা ধারণা করছে মার্কিন গণমাধ্যম। কৌশলগত ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছে উত্তর কোরিয়া। এ সময় পরমাণু হামলার সক্ষমতা বাড়াতে সেনাদের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। পিত সাগরের পাড়ে মিসাইলের মহড়া পরিদর্শন করেন সুপ্রিম লিডার। নতুন ক্রুজ মিসাইলটি 130 মিনিট ধরে আকাশে থাকার পর সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এ সময় 1,500 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করে মিসাইলটি। KCNA এর প্রতিবেদনে জানানো হয় শত্রুদের সতর্কবার্তা দিতেই চালানো হয় এই মহড়া। এ নিয়ে চলতি বছর চতুর্থবারের মতো মিসাইল উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। North Korea fired a missile off its eastern coast on Tuesday. That's according to South Korea's military. And Japan's defense ministry said it appeared to be a ballistic missile. সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম ম্যাচে 3-1 ব্যবধানে হেরেছে পিটার বাটলারের দল, যে কারণে দ্বিতীয় ম্যাচে আর কোনো ভুল করতে চায় না নতুন করে গড়া বাংলাদেশ নারী ফুটবল দল। সংযুক্ত আরব আমিরাতের ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে 2 মার্চের ম্যাচকে সামনে রেখে সকালে 1 ঘন্টা অনুশীলন করে আফিদা, রিপা, স্বপ্না, রানীরা। ম্যাচের কৌশল সহ সেট পিসে বেশি মনোযোগ দিয়ে কাজ করছে সফররত দল। প্রথম ম্যাচে পেনাল্টি থেকে গোল করেও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি আফিদা খন্দকারের দল। দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলে শেষ পর্যন্ত স্বাগতিকদের কাছে পয়েন্ট হারায় লাল সবুজের প্রতিনিধিরা। ফার্স্ট ম্যাচে ভুল হয়েছে সেগুলো চেষ্টা করবো সামনে ম্যাচে যাতে না হয়। অবশ্যই টার্গেট থাকবে সবার উইন করা। আমরা যদি আরো ভালো বেটার টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারি তাহলে আমাদের ইমপ্রুভ হবে। শেষ করছি এখন চারদিকে এখন টেলিভিশন। ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/tv.ekhon।